হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম সবাইকে সবাইকে স্বাগতম আমাদের এই পেজে। তোমাদের আজকে যেটা নতুন পার্ট আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, সেটা প্রত্যেকটা সপ্তাহে একটা করে দিন তোমাদের নতুন কিছু শেখাবো। যারা জুনিয়র আছো, যারা ইয়াঙ্গার আছো, যারা সিনিয়র আছো, যারা এখনো পড়াশোনার মধ্যে আছো, যারা ইংরেজি সাবজেক্টটাকে ভালোবাসো, ইংরেজির সাথে সাথে অন্যান্য সাবজেক্টটিকেও ভালোবাসো, বিশেষ করে আজকের ক্লাসটি কিন্তু ইংরেজি। সো আজকে যেটা তোমাদের শেখাবো, অনেকে হয়তো ইংরেজির বিষয় অনেকটাই হয়তো জানে না, বা ইংরেজি জিনিসটা অনেকটাই টাফ লাগে। আর টাফ লাগার একটাই কারণ, সেটা হচ্ছে যেহেতু ইংরেজিটা আমাদের মাতৃভাষা নয়। মাতৃভাষা যেহেতু আমাদের বাংলাতে, আমরা মায়ের মুখ থেকে শুনে সে ভাষা কিন্তু আয়ত্ত করতে পারি। কিন্তু যেহেতু ইংরেজি আমাদের মাতৃভাষা নয়, তাই সবার পক্ষে ওটা গল গল করে পড়া কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তবে অনেকে বলতে না পারলেও কিন্তু লিখতে ঠিকই পারে। তো যাই হোক, যারা লিখতে পারে বলতে পারে ভালো কথা, যারা এখনো পর্যন্ত সেই বেসিক বা গোড়াটাকে শক্ত করতে পারোনি, তাদের জন্য আজকে সপ্তাহের একটি করে দিন তোমাদের জন্য নিয়ে আসা, যেখানে তোমাদের শেখানো হবে ইংলিশ গ্রামারের বেসিক টু অ্যাডভান্স ক্লাস। বেসিক টু অ্যাডভান্স ক্লাস অর্থাৎ শুরু থেকে নিয়ে আমরা ইংরেজি গুলো শেখানোর চেষ্টা করব। ওকে, সেই জন্য তোমাদেরকে কিন্তু মাত্র কয়েক মিনিটের ভিডিও হবে, ভিডিও খুব একটা যে বড় হবে তাও কিন্তু নয়। তোমরা জাস্ট এইটুকু সময়ের মধ্যে এইটুকু জ্ঞানটা অর্জন করে ফেলো, তাদের তোমাদের ভালো হবে এবং তোমাদের ভালোর জন্য কিন্তু আসলে আসা। তো যারা শিখতে চাইছো বা এগুলো নিয়ে আর কি, যেহেতু তোমরা রাইটিং স্কিলটাকে আরো ঠিক করতে চাও, বলার স্কিলটাকে আরো ঠিক করতে চাও, তার জন্য এই ক্লাসটা নিয়ে আসা। সো আমরা আর বেশি দেরি করবো না, আমরা শুরু করে দেবো। যেহেতু ক্লাসটার নাম বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার, তাই আমরা একেবারে গোড়ার দিক থেকে শুরু করব। হয়তো অনেকের গোড়ার দিকগুলো জানা বলে হয়তো তাদের কাছে বোরিং লাগতে পারে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, বোরিং লাগার দরকার নেই, কারণ তোমরা শিখেছো, আবারও শিখে নাও। এটা শিখতে পারলে, বেসিক বা গোড়াটাকে শিখে মানে শক্ত করতে পারলে, তোমরা কিন্তু আস্তে আস্তে অ্যাডভান্স লেভেল গুলো ঠিকঠাক শিখে যাবে। সো আমরা শুরু করব, যেহেতু ক্লাসটার নাম বেসিক টু অ্যাডভান্স, তাই আমরা শুরু থেকে দেখবো আসলে জিনিসগুলো কি কি শিখবো। তোমরা এবিসিডি নিশ্চয়ই জেনে ফেলেছো, ক্যাপিটাল এবিসিডি, স্মল এবিসিডি, তোমরা এ থেকে যে তোমরা সবাই জানো। আচ্ছা, তাহলে জানো যখন, তখন বলতে তো পারোই এ থেকে জেড অবধি কতগুলো লেটার আছে টোটাল। এই তো একটা লেটার। এ থেকে জেড পর্যন্ত কতগুলো লেটার আছে? এ থেকে জেড পর্যন্ত আমাদের আছে 26 খানা লেটার আছে, 26 লেটার্স। এই 26 খানা যে লেটার আছে, এদেরকে একসঙ্গে কি বলা হয়? দেখো, জিনিসটাই আসলে বেসিক থেকে অ্যাডভান্স, ফলে তোমাদের শেখার জিনিসগুলো আরেকবার করে শিখে নাও, ভালো লাগবে। সো ক্লাসটার নাম বেসিক অ্যাডভান্স, আমরা বেসিক থেকে শুরু করেছি। এখন যেহেতু তোমাদেরকে বলে ফেললাম এ থেকে জেড অবধি 26টি লেটার আছে, এই 26টি লেটারকে একসঙ্গে আমরা কি বলবো? এই 26টি লেটারকে আমরা বলবো অ্যালফাবেট। অ্যালফাবেট বা অ্যালফাবেট, যাকে আমরা বাংলাতে কি বলি? যাকে আমরা বাংলাতে বলি বর্ণমালা। যাকে আমরা বাংলাতে বলি বর্ণমালা। তাহলে A to Z হচ্ছে 26 letters and that is called alphabet. A to Z total 26 letters, that is called alphabet, বর্ণমালা বলা হয়। এবার এই যে লেটার গুলো আছে A থেকে Z অবধি, তার একটা করে প্রত্যেকটা লেটারের নির্দিষ্ট কিছু ব্যবহার থাকে। ভাষা শেখার জন্য, লেখা শেখার জন্য আমাদের এই বর্ণগুলো প্রয়োজন। এখন বর্ণগুলোর ক্যারেক্টারিস্টিক কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে। এ থেকে জেড 26টি লেটার, যাকে আমরা অ্যালফাবেট বলছি, এদের আবার তিনটে ভাগ আমরা পাবো। কোন দিক থেকে ভাগ করব আমরা? উচ্চারণের দিক থেকে আমরা এই অ্যালফাবেটকে তিন ভাগে ভাগ করব। ওকে, প্রথম ভাগটাকে আমরা বলবো ভাওয়েল। তোমরা জানো, আবার জেনে নাও। যারা বাচ্চা আছো, যারা ক্লাস 1 2 3 4, তারাও কিন্তু এই ভিডিওতে দেখতে পারবে, এই ক্লাসটি নিতে পারবে আমাদের এই পেজের মাধ্যমে। তো কি বললাম? অ্যালফাবেটকে তিনটি ভাগে ভাগ আমরা করব, যার প্রথম ভাগটিকে বলবো ভাওয়েল। ভাওয়েল মানে বাংলায় যেটা আমরা বলি স্বরবর্ণ। বাংলার সঙ্গে রিলেট করবা, দেখো বুঝতে কিন্তু সুবিধা হবে। স্বরবর্ণ, এখন স্বরবর্ণ বলতে কোনগুলোকে বলা হয়? যেসব লেটার বা বর্ণ উচ্চারণকালে নিজে নিজে উচ্চারিত হতে পারে, অন্য কোনো বর্ণের সাহায্যের প্রয়োজন পড়ে না, যারা নিজের থেকেই দাঁড়াতে পারে,
অন্য কারো সাহায্য নাই না। সাপোজ তুমি এটাকে যদি আমরা ধরে নিই, এ প্রথম লেটার, এটাকে যদি উচ্চারণ করি তাহলে এ বলতে ঠিক একেই বোঝাচ্ছে, অর্থাৎ বাংলাতে লিখলে ঠিক এটাই বোঝায়। এ বলতে গেলে বাংলায় ঠিক এটাকেই বোঝায়, এর সঙ্গে অন্য কোনো বর্ণ উঠে আসছে না। সিমিলারলি যদি বি উচ্চারণ করি, ভালো করে বুঝে দেখো, সিমিলারলি এ এর মতো করে যদি বিটাকে উচ্চারণ করি তাহলে বি এর সঙ্গে দেখো বি, একবার তোমরা নিজেরাও জোরে জোরে উচ্চারণ করো, বি মানে কি বি এর সঙ্গে ই কথাটা আসছে, তাহলে ই ছাড়া বি কিন্তু একদম উচ্চারণ হতে পারবে না। এটা একটা কিন্তু ভাবেল, তাহলে বি উচ্চারণ হচ্ছে একটা ভাবেলকে নিয়ে, তাই না? তাহলে আমরা যখন এ উচ্চারণ করলাম এর অন্য কোনো বর্ণের সাহায্যের প্রয়োজন হয়নি, বাট বি যখন উচ্চারণ করলাম তখন বি কে উচ্চারণ করতে গিয়ে ই বর্ণের সাহায্য নিতে হয়েছে। যার সাহায্যের প্রয়োজন পড়েনি তাকেই আমি বলছি ভাওয়েল, যার সাহায্যের প্রয়োজন হয়েছে তাকে আমরা কি বলবো? কনসোন্যান্ট, যাকে বাংলায় বলা হয় ব্যঞ্জন বর্ণ, যাকে বাংলায় বলা হয় ব্যঞ্জন বর্ণ। তাহলে মনে রেখো, এই যে ভাবের কথাটা বললাম, এই স্বরবর্ণ আমাদের ইংরেজিতে 5টা, এ, ই, আই, ও, ইউ। এই 5টা বর্ণ বা লেটার হচ্ছে আমাদের ভাবেল। বাকি পড়ে থাকলো, আমি যদি 26 থেকে 5 বাদ দিই, বাকি পড়ে থাকলো 21টি। 21টি বর্ণ কনসোন্যান্টের মধ্যে পড়বে। তাহলে বাকি কি থাকলো? আমি তো 3টা ভাগ করে রেখেছি, তাহলে বাকি ভাগটার নাম কি বলবো? এটা একটা প্রশ্ন। তার মধ্যে এর মধ্যে এই 21টি, বাকি 21টি বর্ণের মধ্যে আরো 2টি লেটার এমন ভাবে ঢুকে রয়েছে যাদের ক্যারেক্টার বোঝা একটু মুশকিল। হয় না, আমরা মানুষের ব্যবহার চরিত্র অনেক সময় বুঝতে পারি না, বোঝা খুব দুষ্কর। তাদের মনে এক, বাইরে এক। মানুষের ব্যাপারটা ছেড়েই দিলাম। তাহলে এই 21টি বর্ণের মধ্যে এমন 2খানা বর্ণ আছে যাদের চরিত্র কিন্তু বদলায়। সেই দুটো লেটার কি? সেই দুটো লেটার হচ্ছে ডাব্লিউ এবং ওয়াই। এই লেটার দুটো কেন, এই লেটার দুটো কি, কেনই বা এদের থেকে একটু আলাদা? এই লেটার দুটো কখনো ভাওয়েলের মতো উচ্চারণ করে, কখনো কনসোন্যান্টের মতো উচ্চারণ করে। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই ডাব্লিউ এবং ওয়াই কে যদি প্রথমে কিংবা শেষে বসিয়ে দেওয়া হয়, তাহলে যখন উচ্চারণ করবে তখন কখনো ভাওয়েলের মতো আচরণ করবে, কখনো কনসোন্যান্টের মতো আচরণ করবে। আর এই জন্য ডাব্লিউ এবং ওয়াই কে বলা হয় সেমি ভাওয়েল। কি বলা হয়? সেমি ভাওয়েল, অর্থাৎ অর্ধস্বর। বাংলায় আমরা যাকে বলি অর্ধস্বর। তাহলে আমরা অ্যালফাবেটে 3টে ভাগ পেলাম, ভাওয়েল পেলাম 5টি আছে, এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ। সঙ্গে পেলাম সেমি ভাওয়েল, যেটাকে হচ্ছে ডাব্লিউ এবং ওয়াই। তাহলে এই 5টা এবং এই দুটো 7টা চলে গেল, বাকি পড়ে থাকলো আমাদের 19টি ব্যঞ্জন বর্ণ, আমাদের পাকাপাকি। তাহলে আমরা বুঝে গেলাম কোনগুলো ভাওয়েল, কোনগুলো কনসোন্যান্ট এবং কোনগুলো সেমি ভাওয়েল। এখন এই বর্ণগুলোর ক্যারেক্টারিস্টিক্স জানার পরে এখন আমরা চলে আসবো কিসে? আমরা চলে আসবো ওয়ার্ডে। এই ওয়ার্ড আমরা কাকে বলবো? মনে রেখো, যখন লেটারের পাশে লেটার বসবে, যখন লেটারের পাশে লেটার বসবে এবং যদি সেটার নির্দিষ্ট কোনো অর্থ থাকে তবে আমরা সেটাকেই বলবো ওয়ার্ড। সাপোজ আমি একটা বর্ণ ও নিলাম, একটা নিলাম সি নিলাম, একটা নিলাম ডাব্লিউ নিলাম, একটা নিলাম ও নিলাম, এইভাবে 3খানা বর্ণ নিলাম, বাট এটাকে উচ্চারণ করতে পারবো বা এটা কি কোনো শব্দের মধ্যে পড়বে? সি ডাব্লিউ আমাদের কোনো শব্দের মধ্যে পড়বে না, কারণ এর নির্দিষ্ট কোনো অর্থই নেই। আমরা এই ধরনের শব্দ কখনো পড়িনি, বা এখনো পর্যন্ত এই সি ডাব্লিউ পরে ও দিয়ে কোনো শব্দই তৈরি হয়নি। আর তাই বলে এর কোনো নির্দিষ্ট অর্থ নেই, তাহলে কিন্তু এটা শব্দ হতে পারবে না। শব্দ হওয়ার শর্তই হচ্ছে লেটারের পাশে লেটার তো বসবেই, কিন্তু তার সাথে সাথে তার অর্থ থাকতে হবে। তার মানে আমরা যদি এই অগোছালো শব্দটাকে, অগোছালো বর্ণগুলোকে সাজিয়ে ফেলি এবং লিখে ফেলি সি ও ডাব্লিউ, তখনই মনে হয় শব্দটা কোথাও না কোথাও শুনেছি। কোথায় শুনেছি? হ্যাঁ,
আমাদের স্যার বলেছিল সি ও ডাব্লিউ মানে উচ্চারণ হবে কাউ আর তার অর্থ হবে গরু, তাই না? তাহলে এখানে বুঝতে পারলাম লেটারের কাছে লেটার পাশাপাশি বসে এবং তাদের যদি নির্দিষ্ট একটা অর্থ থেকে থাকে তবে সেটাকেই আমরা বলবো ওয়ার্ড, নচেত অর্থ না থাকলে আমরা সেটাকে ওয়ার্ড বলতে পারবো না। আমাদের বর্ণমালা হয়ে গেল, আমাদের বর্ণের ভাগ হয়ে গেল, আমরা ওয়ার্ড খানা শিখে ফেললাম। এখন প্রশ্ন হচ্ছে এরপরেও কি কিছু আছে? নিশ্চয় আছে। এরপরে কি? যখন মনে করো এবার ওয়ার্ডের সঙ্গে যদি ওয়ার্ড বসে, ওয়ার্ডের পাশে যদি ওয়ার্ড বসে এবং যদি এদের একটা নির্দিষ্ট ভাব বা নির্দিষ্ট অর্থ থেকে থাকে তবে তাকে কি বলবো? অবশ্যই তাকে আমরা বলবো সেন্টেন্স। ভালো করে বুঝে দেখো, সেন্টেন্স বা বাংলায় বলতে গেলে তাকে আমরা বলবো বাক্য। তাহলে ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ড বসে যখন তার নির্দিষ্ট ভাব থাকবে, যখন কেউ আমাদেরকে কতগুলো শব্দ বসিয়ে আমাদেরকে কিছু বোঝাতে পারবে, তখনই সেটা হবে আমাদের সেন্টেন্স। সাপোজ দেখো একটা এক্সাম্পল, আমি বললাম আই ইট রাইস। আই মানে আমি, এটা একটা যেমন শব্দ, ইট মানে খাই, এটা একটা যেমন শব্দ, রাইস মানে ভাত, এটাও একটা শব্দ। আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে তিনটে শব্দ বসিয়েছি পাশাপাশি এবং তার অর্থ পরিষ্কার ভাবে বুঝতে পারছি যে আমি ভাতটা খাচ্ছি। কিন্তু মনে করো এটাকে যদি এইভাবে সাজানো হয়, রাইস আই ইট, তবে কি আমাদের সেন্টেন্স তৈরি হবে? তবে কি আমাদের ভাব বোঝাবে? তবে কি কোনো অর্থ বোঝাবে? তবে কি আমরা কোনো কাজ করতে পারবো? কেউ যদি আমাকে এই কথাটা বলে যায় রাইস আই ইট, আমি কি বুঝতে পারবো? না, আমি বুঝতে পারবো না। তাহলে এটা সঠিক ক্রমে লেখা নেই, কিভাবে সাজাতে হবে সে রিঅ্যারেঞ্জ করা নেই। এটা অর্থ বোঝা যাচ্ছে? একদম যাচ্ছে না। এটা কি সেন্টেন্স হবে? না, এটা কোনো সেন্টেন্স হবে না। সেন্টেন্স হবে এইটা, কারণ এর নির্দিষ্ট একটা ভাব রয়েছে। আই রাইস মানে আমি ভাত খাই। তাহলে সেন্টেন্স হওয়ার শর্তই হচ্ছে ওয়ার্ডের পাশে ওয়ার্ড বসবে তো ঠিকই, কিন্তু তারপরেও তার একটা ভাব বা অর্থ থাকতে হবে, নচেত সেন্টেন্স হওয়া যাবে না। ইজ ইট ক্লিয়ার? আমরা শিখে ফেললাম অ্যালফাবেট তার তিনটি ভাগ, ভাওয়েল, সেমি ভাওয়েল এন্ড কনসোনেন্ট। এবং এই লেটার গুলো দিয়ে পাশাপাশি বসিয়ে আমরা যখন তার অর্থ বের করতে পারছি তখন সেটাই হচ্ছে ওয়ার্ড। এবং এই ওয়ার্ড গুলো পাশাপাশি বসিয়ে যখন কোন আমরা মনের ভাব প্রকাশ করতে পারছি, কাউকে কিছু বোঝাতে পারছি, সে যখন অপরপক্ষ বুঝতে পারছে, তখন হবে সেটা সেন্টেন্স। সেন্টেন্স আর একটা শর্ত আছে, আরেকটি শর্ত আছে। ধরো আমি সবকিছু ক্রম অনুসারে বসালাম, সাবজেক্ট বসালাম, ভার্ব বসালাম, আদার্স পার্ট বসালাম, তারপরেও এরকম কি হয়? দেখো যেমন বলছি দ্য কাউ ফ্লাইজ ইন দ্য স্কাই, এটা কি সেন্টেন্স? বলছে দ্য কাউ ফ্লাইজ ইন দ্য স্কাই, গরু আকাশে ওড়ে। সবাই এখন হো হো করে হাসতে লাগবে যে গরু আবার আকাশে ওড়ে নাকি? বাস্তবের সাথে এর কোনো মিল নেই। আমরা গল্প শুনেছি পক্ষীরাজ ঘোড়া, কিন্তু এরকম ঘোড়া কখনো হয় না যার ডানা আছে এবং উঠতে পারে। তাহলে মনে রেখো ভাব প্রকাশ যদি করেও এবং ক্রম অনুসারে যদি পরপর শব্দগুলো বসেও তার যদি বাস্তবে কোন রকম মিল না থাকে তাহলে সেটাকেও কিন্তু এক পক্ষে সেন্টেন্স বলা যাবে না। তাহলে শর্ত কি? সেন্টেন্স হওয়ার আমরা তিনটা শর্ত পেলাম। ওয়ার্ডের পাশে ওয়ার্ড পাশাপাশি বসতে হবে, নির্দিষ্ট ভাব থাকতে হবে যাতে আমি অন্যকে আমার কথা বোঝাতে পারি, এবং 3 নম্বর হচ্ছে বাস্তবে এর কিন্তু মিল থাকতে হবে, নচেত এক পক্ষে এটা সেন্টেন্স বলা যাবে না। হ্যাঁ, সাবজেক্ট আছে, ভার্ব আছে, সবই আছে, পরপর সবকিছুই বসেছে, কিন্তু সেন্টেন্স বলতে পারছি না কারণ বাস্তবে এর কোনো মিল নেই। তাহলে আমরা কি শিখে ফেললাম অ্যালফাবেট শিখলাম, ওয়ার্ড শিখলাম। আমরা কিন্তু ছোট ছোট ক্লাস নিব। হ্যাঁ, এইটুকু সপ্তাহে একটা করে ক্লাস তোমাদের সঙ্গে থাকবে, যারা বাচ্চা আছো তারাও কিন্তু এটা শিখতে পারবে। বিশেষ করে এই বেসিক ক্লাসটা বাচ্চাদের জন্য, বড়দের জন্য, যারা হয়তো ইংরেজিটাকে হয়তো কোনো কারণে শিখতে পারোনি, বা হয়তো এমনও যে এখন হয়তো ভাবছো বড় হয়ে গেছি ইংরেজিটা শিখতে যাব, কার কাছে শিখবো,
হয়তো অন্যান্য বাচ্চাদের সঙ্গে আমি বড়, আমি লজ্জায় পড়ে যাব, এরকম ভাবনা কোনো কারণ নেই। শেখার বয়স তো আমরা আমৃত্যু পর্যন্ত শিখি, তাই না? তো শিখতে আমরা পারি। আমরা সপ্তাহে একটা ছোট্ট ছোট্ট করে ক্লাস নিয়ে আসবো। খুব বেশি আমরা বড় ভিডিও করব না, মোটামুটি ওই 15 থেকে 20 মিনিট বা তারও যদি কমানো যায় তার চেয়ে কমিয়ে আমরা জাস্ট সপ্তাহে একটা দিন তোমাদের জন্য এই ক্লাসটা আমি নিয়ে আসবো। সেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স। আমরা শুরু থেকে জিনিসগুলো পয়েন্ট বাই পয়েন্ট শিখে ফেলবো। আজকে কি কি শিখলাম আরেকবার রিপিট করে দিই। ফার্স্ট শিখলাম আমাদের অ্যালফাবেট এ টু জেড। আমি হাইলাইট করে দিচ্ছি। এ টু জেড 26টি বর্ণ, এ থেকে জেড পর্যন্ত 26টি বর্ণ, যাদেরকে একসঙ্গে বলা হয় অ্যালফাবেট বা বর্ণমালা। সঙ্গে সঙ্গে পেলাম বর্ণমালাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা নাম দিলাম ভাওয়েল, একটা নাম দিলাম সেমি ভাওয়েল, আর একটা নাম দিলাম কনসোন্যান্ট। ভাওয়েল যারা নিজে নিজে উচ্চারিত হয়, কনসোন্যান্ট যারা নিজে নিজে উচ্চারিত হতে পারে না, উচ্চারণ করার জন্য, উচ্চারণ হওয়ার জন্য ভাওয়েলকে সঙ্গে নিতে হয় কনসোন্যান্ট। আর থার্ডলি হচ্ছে সেমি ভাওয়েল, যারা কখনো কখনো ভাওয়েলের মতো উচ্চারিত হয়, কখনো কখনো কনসোন্যান্টের মতো উচ্চারিত হয়। সেটা আমরা দেখলাম ডাব্লিউ এবং ওয়াই। এই 26টি লেটার যখন পাশাপাশি বসে, দুটো তিনটে চারটে যত রকম হতে পারে, লেটার পাশে বসে বসে যদি আমরা সেটার অর্থ করতে পারি, বুঝতে পারি আসলে শব্দটার মাধ্যমে আমাদের কি বোঝাতে চাইছে, তাহলে সেটাই হবে আমাদের ওয়ার্ড। ওয়ার্ডের একটা ভাব থাকতে হবে, একটা অর্থ থাকতে হবে। তেমন করেই ওয়ার্ডকে যদি ওয়ার্ডের পাশে বসিয়ে দিই, তার যদি একটা নির্দিষ্ট অর্থ থাকে, তার যদি নির্দিষ্ট একটা মনের ভাব প্রকাশ করার ক্ষমতা থাকে, তাহলে সেই কতগুলো ওয়ার্ডের সমষ্টিকে আমরা তখন বলবো সেন্টেন্স। তাহলে আমরা এই তিনটে আপাতত শিখলাম, অ্যালফাবেট, ওয়ার্ড এন্ড সেন্টেন্স। আমরা এরপরে সেন্টেন্সের ভাগ, সেন্টেন্সের টাইপ সব এক এক করে আমরা বেসিক থেকে শিখতে থাকবো। ওকে, আজকে এই পর্যন্তই। সবার সমক্ষে আজকে বিদায় নিলাম। আজকে গুড বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।